শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এবার মিশরীয় যুবকদের কঠোর অভিযান। জানিয়ে দেব রাশিয়ার রাজধানীতে এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা হলো। এদিকে বিতর্কে ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, পাল্টা জবাব দিচ্ছেন কমলা হ্যারিস। জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান, জয় নয়, তিনি চান শান্তি আলোচনা। সর্বশেষ জানিয়ে দেব পুতিনের কঠিন শর্ত মানতে নারাজ তুরস্ক। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনে মিশরীয় দুই তরুণ সমর্থক ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে। পার্স টুডে গাজা আল আম চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তে কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কোনো ইহুদিবাদী সূত্র জানিয়েছে, যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয়েছেন। গত রবিবার জর্দানের এক ট্রাক চালক জর্দান ইসরায়েল সীমান্তে আল কারমাহ ক্রসিংয়ের প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। ওই অভিযানে কমপক্ষে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তবে অভিযানকারী জর্দানের ট্রাক চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করেছেন। হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, গাজা যুদ্ধের শুরুর দিকে পশ্চিম তীরে কমপক্ষে 4973টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত 12 জন ইহুদিবাদী সেনা এবং 3 জন পুলিশ সহ 38 জন ইহুদিবাদী সেনা নিহত এবং 285 জন আহত হয়েছেন। এদিকে রাশিয়ার রাজধানীতে এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা। রাশিয়ার রাজধানী মস্কোতে এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কয়েক ডজন ড্রোন এই হামলায় ব্যবহার করা হয়েছে। এতে অন্তত 1 জন নিহত এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ যাবৎকালে সবচেয়ে বড় ড্রোন হামলার সম্মুখীন হল রাশিয়া। মঙ্গলবার মস্কোর পরিস্থিতি ছিল ভয়াবহ। এই দিন মস্কোর আশপাশের বিমানবন্দর থেকে প্রায় 50টি ফ্লাইটকেই কর্তৃপক্ষ সরিয়ে নিতে বাধ্য হয়। রাশিয়া জানিয়েছে, তারা কমপক্ষে 20টি ইউক্রেনীয় আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছে। এছাড়া অন্য 8টি অঞ্চলে 124টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়। এগুলো মস্কোতে আঘাত হানার চেষ্টা করেছিল। বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশ রাশিয়া। দেশটির রাজধানী মস্কোয় 21 মিলিয়নেরও বেশি জনসংখ্যার বসবাস। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তর, কেন্দ্র, বাণিজ্য এবং হাসপাতাল এই শহরে অবস্থিত। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হলো পারমাণবিক অস্ত্র শহরটিতে মোতায়েন থাকতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ড্রোন হামলায় ইউক্রেনের রাজনৈতিক নেতৃত্বের আসল প্রকৃতির আরেকটি অনুস্মারক। তারা যে রাশিয়ার শত্রু সেটি আবারও প্রমাণিত। রাতের আধারে আবাসিক এলাকাগুলোতে হামলায় সামরিক পদক্ষেপ হতে পারে না। তিনি আরও বলেন, কিয়েভ সরকার তার প্রকৃতি প্রদর্শন করে চলেছেন। তারা আমাদের শত্রু এবং আমাদের অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদের রক্ষা করার জন্য বিশেষ সামরিক অভিযান চালিয়ে যেতে হবে। 2022 সালের রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনের কয়েক হাজার সৈন্য পাঠিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর জবাবে হামলার ইঙ্গিত করে কিয়েভ বলেছে, 46টি ড্রোন দিয়ে আক্রমণ করেছেন তারা, কিন্তু 38টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস হয়ে যায়। এদিকে বিতর্কে ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, পাল্টা জবাব কমলা হ্যারিসের। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস এক তীব্র বিতর্কের সরাসরি মুখোমুখি হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায়, বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে গাজায় ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গ নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন এবং তিনি যদি প্রেসিডেন্ট হন তবে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়বে। ট্রাম্প আরও দাবি করেন, তার নেতৃত্বে থাকলে এই ধরনের যুদ্ধের সূচনা হতো না। গাজায় চলমান সংকট এবং হামাসের হাতে জিম্মি থাকা বেসামরিক মানুষকে ফিরিয়ে আনার প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, তার প্রশাসন এমন পরিস্থিতি তৈরি করতে দিত না। ট্রাম্পের এই মন্তব্যের পর কমলা হ্যারিস পাল্টা জবাব দেন। তিনি ট্রাম্পের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ট্রাম্প বাস্তবতা থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করছেন এবং রাজনৈতিক বিভাজন বাড়াচ্ছেন। কমলার মতে, ট্রাম্প সবসময় স্বৈরাচারী শাসনকে প্রশংসা করেছেন এবং ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই এমন একটি মনোভাব পোষণ করেছেন। গাজা যুদ্ধ প্রসঙ্গে কমলা হ্যারিস তার
অবস্থান স্পষ্ট করেন। তিনি জোর দিয়ে বলেন, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা উচিত। সেই সঙ্গে গাজার পুনর্গঠনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন কমলা, যা ফিলিস্তিন ইসরায়েলের শান্তিপূর্ণ সহ অবস্থানের দিকে নিয়ে যেতে পারে। এই বিতর্ককে নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ ইসরায়েল ফিলিস্তিন সংকট আন্তর্জাতিক বিষয়ে প্রার্থীদের অবস্থান জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান, জয় নয় শান্তি চায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের জয় চান না, বরং চান এই যুদ্ধ দ্রুত শেষ হোক। ট্রাম্প আরও উল্লেখ করেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুব ভালো করে চেনেন এবং এই যুদ্ধের সমাপ্তি তাদের অগ্রাধিকার। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে প্রথমবারের মতো নির্বাচনে বিতর্কের মুখোমুখি হন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 90 মিনিটের এই বিতর্ক পরিচালনা করেন মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ এবং ডেভিড মুইড ও লিন্ডসে ডেভিস। বিতর্কে ট্রাম্প বিশেষভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে কথা বলেন এবং দাবি করেন যে ইউরোপ যুদ্ধক্ষেত্রে অর্থায়নের যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম ভূমিকা রাখছে। বিতর্কে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই প্রার্থীর অবস্থান পরিষ্কার হয়ে উঠেছে। ট্রাম্প তার বক্তব্যে সরাসরি বলেন, আমি যদি প্রেসিডেন্ট হতাম এই যুদ্ধ শুরুই হতো না। তিনি যুদ্ধের অবসান চাইছেন বলে রোববার জোর দিয়ে বলেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন। উল্লেখ্য, 81 বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক চমক সৃষ্টি করেছে। গত জুনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কে অংশ নিয়ে বাইডেনের নেতৃত্বে আলোচনা ও সমালোচনা হয়। তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে, যার ফলে তিনি গত জুলাইয়ের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এবং কমলা হ্যারিসের প্রতি তার সমর্থন জানান। গত জুলাই মাসে রিপাবলিকান পার্টির সম্মেলনে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে মনোনীত হন, আর কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলনে তার দলীয় মনোনয়ন গ্রহণ করা হয়েছে। নভেম্বরে নির্বাচনে দুই প্রার্থী এই প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পুতিনের কঠিন শর্ত মানতে নারাজ তুরস্ক। তুরস্কে যাওয়াটা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য সময়ের ব্যাপার ছিল মাত্র, কিন্তু অজানা এক কারণে গেল বছর থেকে সেই সফর বারবার পিছিয়ে যাচ্ছে। কর্মকর্তারা বেশ কয়েকটি কারণও উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল না এমন দেশ এড়িয়ে চলছেন পুতিন। আবার কারোর মতে চলতি বছর নির্বাচনের কারণে পুতিনের তুরস্ক সফর হয়ে ওঠেনি। রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হয়, তবে ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে সম্পর্ক ভারসাম্য বজায় রাখতে ঠিকই সক্ষম হয়েছেন। এরই মধ্যে রাষ্ট্রীয় সফরে পুতিন তুরস্কে যাওয়ার কথা থাকলেও তা বারবার পিছিয়ে দিয়েছে। এবার ওই সফর পিছিয়ে যাওয়ার কারণ জানা গেল। মিডল ইস্ট আইকে ওই সফর সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, পুতিনের শর্তের কারণেই বারবার পিছিয়েছে এই সফর। সূত্রগুলো জানিয়েছে, পুতিন চাইছেন রাশিয়ার যুদ্ধবিমানের পাহারা নিয়ে তুরস্কের আকাশে প্রবেশ করতে। ইউক্রেন পুতিনকে বহনকারী বিমানকে ভূপাতিত করতে পারে এমন শঙ্কা থেকে রুশ প্রেসিডেন্ট এমন শর্ত জুড়ে দিয়েছেন। শুধু তুরস্কের আকাশে প্রবেশই নয়, দেশটির মাটিতে রুশ যুদ্ধবিমান অবতরণ করাতে চান পুতিন। আর এই নিয়েই যত জটিলতা। ন্যাটোভুক্ত হয় এই ধরনের যুদ্ধবিমান তুরস্কে প্রবেশ করলেও তা শত্রুকে টার্গেট হিসেবে বিবেচিত হবে। বিষয়টি সম্পর্কে অবগত একজন জানিয়েছেন, রাশিয়ার অনুরোধে রাখতে গিয়ে তিনি দেশে থাকা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ করতে চায় না তুরস্ক। যদিও অক্টোবরের প্রথম সপ্তাহে পুতিনের আঙ্কারা সফরের বিষয়টি সম্ভাব্য সময় নির্ধারণ করেছেন রুশ ও তুর্কি কর্মকর্তারা। তবে পুতিনের যদি তার দাবি থেকে সরে না আসেন, তাহলে এই সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। সর্বশেষ 2014 সালে তুরস্কে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন।